নমস্কার বন্ধুরা, গল্পের ঝুলিতে সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কালজয়ী উপন্যাস বিপ্রদাস। গল্পটি আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই চুপচাপ কানে হেডফোন দিয়ে শুনতে থাকুন আজকের এই গল্পটা। ভালো লাগলে গল্পটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। চলুন দেরি না করে শুনে নেব আজকের গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিপ্রদাস। আজকে যে পর্বটি পাঠ করব এটি হচ্ছে প্রথম পর্ব। বলরামপুর গ্রামের রথতলায় চাষাবসাদের একটা বৈঠক হইয়া গেল। নিকটবর্তী রেলওয়ে লাইনের কুলি গ্যাং রবিবারের ছুটির ফাঁকে যোগদান করিয়া সভার মর্যাদা বৃদ্ধি করিল এবং কলকাতা হইতে জনকয়েক নামকরা বক্তা আসিয়া আধুনিককালের অসাম্য ও অমৈত্রীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করিয়া জ্বালাময়ী বক্তৃতা দান করিলেন। অসংখ্য প্রস্তাব গৃহীত হইল ও পরে শোভাযাত্রায় বন্দে মাতরম ধ্বনি সহযোগে গ্রাম পরিক্রমণপূর্বক সেদিনের মতো সম্মেলনীর কার্য সমাধা হইল। বলরামপুর সমৃদ্ধ গ্রাম, ছোট বড় অনেকগুলি তালুকদার সম্পন্ন গৃহস্থের বাস। এক প্রান্তে মুসলমান কৃষকপল্লী ও তাহারই অদূরে ঘর কয়েক বাগদি ও দুলেদের বসতি। ভাগীরথীর একটি শাখা বহুকাল পূর্বে মজিয়া অর্ধবৃত্তাকারে ক্রোশেক বিস্তৃত বিলে সৃষ্টি করিয়াছে। ইহারই তীরে তাহাদের কুঠির। এই গ্রামের সর্বাপেক্ষা শক্তিশালী ব্যক্তি যজ্ঞেশ্বর মুখোপাধ্যায়। জমি জমা তালুক তেজারতি প্রভৃতিতে তাহার সম্পত্তি ও সম্পদ প্রচুর বলিলে অতিশয়োক্তি হয় না। তাহার সুবৃহৎ অট্টালিকার সম্মুখের পথে এই শোভাযাত্রা যখন রক্ত পতাকায় লিখিত নানাবিধ বাণী ও বিপুল চিৎকারে কৃষক মজুরের জয় জয়াকার হাঁকিয়া অতিক্রম করিতেছিল, তখন দ্বিতলের বারান্দায় দাঁড়াইয়া এক দীর্ঘাকৃতি বলিষ্ঠ গঠন যুবক নিচের সমস্ত দৃশ্য নিঃশব্দে নিরীক্ষণ করিতেছিল। অকস্মাৎ তাহার প্রতি দৃষ্টি পড়ায় বিক্ষুব্ধ জনতার উদ্বেলিত কোলাহল যেন এক মুহূর্তে নিভিয়া গেল। পূর্ববর্তী নেতৃস্থানীয় জনদুই তিন ব্যক্তি চমকিয়া ইতস্তত চাহিয়া বহু লোকের দৃষ্টি অনুসরণ করিয়া ওপরের দিকে মুখ তুলিতেই তিনি থামের আড়ালে ধীরে ধীরে অন্তরিত হইয়া গেলেন। তাহারা জিজ্ঞাসা করিলেন, কে? অনেকেই চাপা মৃদু কণ্ঠে উত্তর দিল, বিপ্রদাস বাবু। কে বিপ্রদাস? গ্রামের জমিদার বুঝি? কে একজন কহিল, হ্যাঁ। নেতারা শহরের লোক, কাহাকেও বড় একটা গ্রাহ্য করেন না। উপেক্ষা ভরে কহিলেন, ও এই, এবং পরক্ষণেই উচ্চ চিৎকারে মাথার উপর হাত ঘুরাইয়া সমস্বরে হাঁকিলেন, বলো ভারত মাতার জয়, বলো কৃষাণ মজুরের জয়, বলো বন্দে মাতরম। বিশেষ ফল হইল না। অনেকেই চুপ করিয়া রহিল অথবা মনে মনে বলিল, এবং যে দুই চারিজন সাড়া দিল তাহারা ক্ষীণ কণ্ঠ বেশি দূরে ওঠাইতে পারিল না। বিপ্রদাসের বারান্দা ডিঙ্গিয়া তাহার কানে পৌঁছল কিনা বোঝা গেল না। নেতারা নিজেদের অপমানিত জ্ঞান করিলেন। বিরক্ত হইয়া কহিলেন, এই একটা সামান্য গ্রাম্য জমিদার, তাকেই এত ভয়? ওরাই তো আমাদের পরম শত্রু। আমাদের গায়ের রক্ত অহরহ শুষে খাচ্ছে। আমাদের আসল অভিযান তো ওদেরই বিরুদ্ধে। ওরা যে। প্রদীপ্ত বাগ্মিতায় সহসা বাধা পড়িল। বহু শানিত স্বর তখনও তাহাদের ত্রেনে সঞ্চিত ছিল, কিন্তু প্রয়োগ করায় বিঘ্ন ঘটিল। কে একজন ভিড়ের মধ্যে হইতে আসতে বলিল, ওর দাদা। কার? একটা 25-26 বছরের যুবক নিশান লইয়া সকলের অগ্রে চলিয়াছিল। সে ফিরিয়া দাঁড়াইয়া কহিল, উনি আমারই বড় ভাই। অথচ এই ছেলেটিরই আগ্রহ, উদ্দাম ও অর্থ ব্যয়ে আজকের অনুষ্ঠান সফল হইতে পারিয়াছিল। ও আপনার? আপনিও বুঝি এখানকার জমিদার?
ছেলেটি সলজ্জ নতমুখে চুপ করিয়া রহিল। বিপ্রদাস নিজের বসিবার ঘরে ছোট ভাইকে ডাকাইয়া আনিয়া বলিলেন, কালকের আয়োজনটা মন্দ হয়নি, অনেকটা চমক লাগার মতো। ওয়ার ট্রাইগুলো বেশ বাঁচা বাঁচা, ঝাঁজ আছে তা মানতেই হবে। দ্বিজদাস চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। বিপ্রদাস প্রশ্ন করিলেন, শোভাযাত্রাটা কি বিশেষ করে আমারই উদ্দেশ্যে আমার নাকের ডগা দিয়ে নিয়ে যাওয়া হলো, ভয় পাব বলে? দ্বিজদাস শান্তস্বরে জবাব দিল, শুধু আপনার জন্য নয়, শোভাযাত্রা যে পথ দিয়েই নিয়ে যাওয়া হোক, ভয় যাদের পাবার তারা তো পাবেই দাদা। বিপ্রদাস মুচকিয়া হাসিলেন। সে একেবারে অবজ্ঞা ভরা। বলিলেন, তোমার দাদা ঠিক সে জাতের মানুষ নয়। এ খবর তোমার শোভাযাত্রীরা অনেকেই জানত, নইলে তাদের জয়ধ্বনি শোনবার জন্য আমাকে বারান্দায় উঠে গিয়ে কান পেতে দাঁড়াতে হতো না, ঘরে বসেই শোনা যেত। তোমাদের রকমারি নিশান আর বড় বড় বক্তৃতাকে ভয় আমি করিনি। বেশ বুঝি ঝকঝকে বাঁধানো দাঁত দিয়ে মানুষকে শুধু খিঁচানোই যায়, তাতে কামড়ানোর কোনো কাজ চলে না। যে কারণে কাল বহু লোকেরই কণ্ঠরোধ হইয়াছিল তাহা গোপন ছিল না, এবং ইহারই ইঙ্গিতে দ্বিজদাস মনে মনে গভীর লজ্জাবোধ করিল। সেই স্বভাবত শান্ত প্রকৃতির মানুষ, এবং দাদাকে অত্যন্ত মান্য করিত বলিয়া হয়তো আর কোনো প্রসঙ্গ চুপ করিয়া থাকিত, কিন্তু যা লইয়া তিনি খোঁচা দিলেন সে সহ্য কঠিন। তথাপি মৃদুকণ্ঠেই বলিল, দাদা, বাঁধানো দাঁত দিয়ে যেটুকু হয় তার বেশি যে হয় না একথা আমরা জানি। শুধু আপনারাই জানেন না যে সংসারে সত্যিকার দাঁতওয়ালা লোক আছে, কামড়াবার দিন এলে তাদের অভাব হবে না। জবাবটা অপ্রত্যাশিত। বিপ্রদাস আশ্চর্য হইয়া তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন, বটে? দ্বিজদাস প্রত্যুত্তরে কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু সভয়ে থামিয়া গেল। ভয় বিপ্রদাসকে নয়, অকস্মাৎ দ্বারের বাহিরে মায়ের কণ্ঠস্বর শোনা গেল। তোরা দরজায় পর্দা টাঙিয়ে রাখিস কেন বলতো? ছোঁয়াছুঁয়ি না করেই যে ঘরে ঢোকবার জো নেই। ঘর সংসার বিলিতি ফ্যাশনে ভরে গেল। দ্বিজদাস ব্যস্ত হইয়া পর্দা টানিয়া দিল, এবং বিপ্রদাস চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলেন। একজন পৌর বিধবা মহিলা ঘরের ভেতরে প্রবেশ করিলেন। বয়স 40 উত্তীর্ণ হইয়াছে, কিন্তু রূপের অবধি নেই। একটু কৃশ, মুখের পরে বৈধব্যের কঠোরতার ছাপ পড়িয়াছে, তাহা লক্ষ্য করিলেই বোঝা যায়। ছোট ছেলের দিকে সম্পূর্ণ পিছন ফিরিয়া বড় ছেলেকে উদ্দেশ্য করিয়া বলিলেন, হ্যাঁ রে বিপিন, শুনছি নাকি একাদশী নিয়ে এ মাসে পাঁজিতে গোল বেঁধেছে। এমন তো কখনো হয় না। বিপ্রদাস কহিল, হওয়া তো উচিত হয় না মা। তুই স্মৃতিরত্ন মশাইকে একবার ডেকে পাঠা, তার মতটা কি শুনি। বিপ্রদাস ইতর হাসিয়া বলিল, তা পাঠাচ্ছি, কিন্তু তার মতামতে কি হবে মা? তোমার কানে একবার যখন খবর পৌঁছেছে, তখন ওই 2 দিনের একটা দিনও তুমি জলস্পর্শ করবে না, সেটা আমি খুব ভালো করে জানি। মা হাসিলেন, বলিলেন, মিথ্যে উপোস করে মরা কি কারো শখ রে? কিন্তু উপায় কি? কি করলে পুণ্যি নেই, না করলে অনন্ত নরক। হ্যাঁ রে, বৌমা বলছিলেন খবরের কাগজে লিখেছে কে একজন মস্ত পণ্ডিত কলকাতায় নাকি চমৎকার ভাগবত ব্যাখ্যা করছেন। একবার খোঁজ নে দেখি, কি হলে এ বাড়িতে তিনি পায়ের ধুলো দিতে পারেন। তোমার হুকুম হলেই নিতে পারি মা। কেন, আমার হুকুমেরই বা দরকার কি? তোদের শুনতে কি ইচ্ছে যায় না? সেই যে কবে কথকতা হয়ে গেল। বিপ্রদাস সহাস্যে বাধা দিয়া কহিল, সে তো এখনো 3 মাসও হয়নি মা। মা আশ্চর্য হইয়া বলিলেন, মোটে 3 মাস? কিন্তু 3 মাসে কি কম সময়? তা সে যাই হোক বাবা, এবার কিন্তু না বললে চলবে না। আমার 2 মামি চিঠি লিখেছেন, কৈলাসনাথ মানস সরোবর দর্শনে এবার আমি যাবই যাব। বিপ্রদাস হাত জোর করিয়া কহিল, দোহাই মা, ও আদেশটি তুমি করো না। তোমার 2 ছেলের একজন সঙ্গে না গেলে
মামিদের জিম্মায় তোমাকে তিব্বতে পাঠাতে পারবো না। আর সব ক্ষতি সইবে, কিন্তু মাকে হারানো আমার সইবে না। মায়ের দুই চক্ষু ছলছল করিয়া আসিল। বলিলেন, ভয় নেই রে, কৈলাসের পথে মরণ হবে তেমন পুণ্যি তোর মায়ের নেই। আমি আবার ফিরে আসব। কিন্তু ছেলের মধ্যে তুই আমার সঙ্গে যেতে পারবি না বিপিন। তোর পরই এত বড় সংসারের সব ভার, আর পিছনে যে ছেলে দাঁড়িয়ে আছে তাকে নিয়ে আমি বৈকুণ্ঠে যেতেও রাজি নই। বামুনের ছেলে হয়ে সন্ধে আর নিত্য অনেক দিন ছেড়েছে। শুনতে পাই কলকাতায় খাদ্যেরও নাকি বিচার করে না। ওর ওপর কাল কি করেছে শুনেছিস? বিপ্রদাস ভালো মানুষের মতো মুখ করিয়া কহিল, কি আবার করলো? কই শুনিনি তো কিছু। মা বলল, নিশ্চয়ই শুনেছিস। তোর চক্ষুকে ফাঁকি দেবে এত বুদ্ধি ও ছোঁড়ার ঘটেনি। কিন্তু এর একটা প্রতিকার কর। ও আমারই খাবে পড়বে, আমারই টাকায় কলকাতা থেকে লোক এনে আমার প্রজা বিগ্রহের চেষ্টা করবে। ওর কলকাতার খরচা তুই বন্ধ করে দে। বিপ্রদাস আশ্চর্য হইয়া বলিল, সে কি কথা মা? পড়ার খরচ বন্ধ করে দেব? ও পড়বে না? মা বলিলেন, দরকার কি? আমার শ্বশুরের স্কুলের ছাত্ররা যখন দল বেঁধে এসে বলল বিদেশি লেখাপড়ায় দেশের সর্বনাশ হলো, তখন তাদের তুই তেড়ে মারতে গেলি। আর তোর নিজের ছোট ভাই যখন ঠিক ওই কথাই বলে বেড়ায়, তার কি কোনো প্রতিবিধান করবি না? এ তোর কেমন বিবেচনা? বিপ্রদাস হাসি মুখে কহিল, তার কারণ আছে মা। স্কুলের ক্লাসে প্রমোশন না পেয়ে নালিশ করলে আমার সয় না, কিন্তু দ্বিজুর মতো MA পাশ করে বিলেতি শিক্ষাকে যত খুশি গাল দিয়ে বেড়াক, সেটা কিন্তু আমার গায়ে লাগে না। মা বলিলেন, কিন্তু এটা আমার টাকায় আমার প্রজা খেপানো। দ্বিজদাস এতক্ষণ নিঃশব্দে ছিল, একটা কথারও জবাব দেয় নাই। এবার উত্তর দিল, কহিল, কালকের সভা সমিতির জন্য তোমাদের এস্টেটের একটা পয়সাও আমি অপব্যয় করিনি। মা ঘরে ঢুকিয়া এখনো পর্যন্ত একবারও পিছনে তাকাননি, এখনো চাহিলেন না। বিপ্রদাসকেই প্রশ্ন করিলেন, তাহলে হতভাগাকে জিজ্ঞাসা করতো টাকা পেল কোথায়? রোজগার করছে? ঠিক এমনি সময় পর্দার বাইরে টুংটাং করিয়া একটুখানি চুরির শব্দ হইল। বিপ্রদাস কান পাতিয়া শুনিয়া বলিল, ওই তো তার জবাব মা। তোমার নিজের ঘরের বউ যদি টাকা জোগায়, কে আটকাবে বলো দেখি? মায়ের মনে পড়িল, কহিলেন, ও তাই বটে, সতীর কাজেই। বড় মানুষের মেয়ে বাপের জমিদারি থেকে বছরে যে 6,000 টাকা পায়, সে আমার খেয়াল ছিল না। তিনিই গুণধর দেওরকে টাকা জোগাচ্ছেন। একটুখানি স্থির থাকিয়া কহিলেন, তোর সম্বন্ধ করতে বেয়াই মশাই নিজে যখন এলেন, তখন কর্তাকে আমি বলেছিলাম, রায়বাড়ির মেয়ে ঘরে এনে কাজ নেই। ওদের বংশেরই তো অনাথ রায় বিলেত গিয়ে মেম বিয়ে করেছিল। ওরা পারে নাকি? ওদের অসাধ্য সংসারে কি আছে? বিপ্রদাস তেমনি হাসি মুখে চুপ করিয়া রহিল। সে জানিত সতীর অদৃষ্টে এ খোঁটা আর যাবার নয়। তাহার বাপের বাড়ির সম্পর্কে কে এক অনাথ রায় বাঙালি মেম বিবাহ করিয়াছিল, এ কথা আর ভুলিতে পারিলেন না। সকলে চুপ করিয়া আছে দেখিয়া তিনি পুনশ্চ বলিলেন, আচ্ছা থাক বাবা, কৈলাসনাথ এবার টেনেছেন, তাকে দর্শন করে ফিরে আসি, তারপরে এর বিহিত করব। এই বলিয়া তিনি ঘর হইতে বাহির হইয়া গেলেন। বিপ্রদাস কহিলেন, কিরে দ্বিজু, মাকে নিয়ে পারবি যেতে? উনি ঝোঁক যখন ধরেছেন তখন থামানো যাবে না। দ্বিজদাস তৎক্ষণাৎ অস্বীকার করিয়া কহিল, আপনি তো জানেন ঠাকুর দেবতায় আমার বিশ্বাস নেই। তাছাড়া আমার সঙ্গে উনি বৈকুণ্ঠে যেতেও নারাজ। এ তো তার নিজের মুখ থেকেই শুনলেন। বিপ্রদাস বিরক্ত হইয়া কহিলেন, হ্যাঁ রে পণ্ডিত, শুনলাম। তুই যেতে পারবি কি না তাই বল। আমার এখন মরবার ফুরসত নেই। এই বলিয়া দ্বিজদাস অন্য প্রশ্নের পূর্বেই ঘর ছাড়িয়া চলিয়া গেল। বিপ্রদাস নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তাই বটে, এমনি দেশের কাজ যে মাকেও মানা চলে না। এইখানে মায়ের একটুখানি পরিচয় দেওয়া আবশ্যক। বিপ্রদাসের ইনি বিমাতা। তাহার জননীর মৃত্যুর
বৎসরকাল পরই যজ্ঞেশ্বর দয়াময়ীকে বিবাহ করিয়া গৃহে আনিয়াছিলেন, এবং সেই দিন হইতে তাহার হাতেই সে মানুষ। ইনি যে জননী নহেন এ সংবাদ বিপ্রদাস যথেষ্ট বয়স না হওয়া পর্যন্ত জানিতেও পারে নাই। এ বাড়িতে দ্বিজদাস সবচেয়ে বেশি খাতির করিত বৌদিদিকে। তাহার সর্ববিধ বাজে খরচের টাকা আসিত তাহারই বাক্স হইতে। সতী শুধু সম্পর্ক হিসাবেই তাহার বড় ছিল না, বয়সের হিসেবেও মাস কয়েকের বড় ছিল। তাই অধিকাংশ সময়ই তাহাকে নাম ধরিয়া ডাকিত। এই লইয়া ছেলেবেলায় দ্বিজ মায়ের কাছে কত যে নালিশ জানিয়েছে তাহার সংখ্যা নাই। মাত্র 11 বছর বয়সে সতী বধূরূপে এই গৃহে প্রবেশ করিয়াছিল বলিয়া তাহার আদরের সীমা ছিল না। শাশুড়ি হাসিয়া বলিতেন, সত্যি নাকি? কিন্তু এ তো তোমার বড় অন্যায় বৌমা, দেওরের নাম ধরে ডাকা। সতী বলিত, অন্যায় কেন? আমি যে ওর চেয়ে বয়সে অনেক বড়। অনেক বড়? কত বড় মা? আমি জন্মেছি বৈশাখ মাসে, ও জন্মেছে ভাদ্র মাসে। মা সহাস্যে কহিতেন, ভাদ্র মাসেই তো বটে মা, আমারই মনে ছিল না। এরপরে আরও যদি কখনো ও নালিশ করতে আসে ওর কান মলে দেব। আদালতে হারিয়া দ্বিজু রাগ করিয়া চলিয়া গেলে বধূকে কোলের কাছে টানিয়া লইয়া শাশুড়ি সস্নেহে বলিতেন, ও ছেলে মানুষ কি না, তাই বোঝে না। ঠাকুরপো বললে ভারী খুশি হয়। মাঝে মাঝে দেখো কেমন মা। সতী রাজি হইয়া ঘাড় নাড়িয়া জবাব দিয়েছিল, আচ্ছা মা, মাঝে মাঝে তাই বলেই ডাকব। সেদিন সে ছিল বালিকা, আজ সে এত বড় বাড়ির গৃহিণী। বিধবা হওয়ার পরে হইতে শাশুড়ি তো থাকে নিজের জপ তপ এবং ধর্মকর্ম লইয়া। তথাপি তাহার সেদিনের সেই উপদেশটুকু পরবর্তীকালে সতীর অনেক দিন অনেক কাজে লাগিয়াছে। যেমন আজকে পূর্ব পরিচ্ছদে বর্ণিত ঘটনার পরে প্রায় 15-16 দিন অতীত হইয়াছে। সকালবেলা সতী দেবরের পরিবার ঘরের মধ্যে প্রবেশ করিতে করিতে ডাকিল, ভাই ঠাকুরপো। দ্বিজদাস হাত তুলিয়া থামাইয়া দিয়া বলিল, থাক বৌদি, আর খোশামদের আবশ্যক নেই, আমি করব। কি করবে শুনি? তুমি যা হুকুম করবে তাই। কিন্তু দাদার এ ভারী অন্যায়। অন্যায়টা কিসের হলো বলো তো? দ্বিজদাস তেমনি রাগ করিয়াই কহিল, আমি জানি। এই মাত্র দাদার ঘরে সম্মুখ দিয়ে এসেছি। ভেতরে তিনি, মা এবং তোমার ষড়যন্ত্র যা হচ্ছিল আমার কানে গেছে। তাদের সাহস নেই আমাকে বলেন, তাই তোমাকে ধরেছেন কাজ আদায়ের জন্য। এত বড় অন্যায় বলো তো? সতী হাসি মুখে কহিল, অন্যায় তো নয় ঠাকুরপো। তারা বেশ জানেন যে তারা বলা মাত্রই জবাব আসবে, আমার মরবার ফুরসত নেই। কিন্তু বৌদি হুকুম করলে দ্বিজুর সাধ্য নেই যে সে বলে। দ্বিজদাস ঘাড় নাড়িয়া কহিল, ওইখানেই হয়েছে আমার মুশকিল, আর ওইখানেই পেয়েছেন ওরা জোর। কিন্তু কি করতে হবে? সতী বলিল, মা কৈলাস দর্শনে যাবেনি, আর তোমাকে তার সঙ্গে যেতে হবে। দ্বিজদাস কয়েক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া কহিল, 2-3 মাসের কমে হবে না। কাজের কত ক্ষতি হবে ভেবে দেখেছ বৌদি? সতী স্বীকার করিয়া বলিল, ক্ষতি কিছু হবেই, কিন্তু একটা নতুন জায়গাও তো দেখা হবে। নিজের তরফ থেকে একে নিছক লোকসান বলা চলে না। লক্ষ্মী ভাইটি, পরে যেন আর আপত্তি করো না। দ্বিজদাস কহিল, তুমি যখন আদেশ করেছ তখন আপত্তি আর করব না, সঙ্গে যাব। কিন্তু মা অনায়াসে সেদিন দাদাকে বলছিলেন আমার কলকাতার খরচ বন্ধ করে দিতে। সতী সহাস্যে বলিল, ওটা তো রাগের কথা ভাই, কিন্তু হুকুম যিনি দিলেন তিনি মা ছাড়া আর কেউ নয়। এ কথাটা তোমার ভুললে চলবে কেন? দ্বিজদাস উত্তর দিল, ভুলিনি বৌদি, কিন্তু সেদিন থেকে আমি কি স্থির করেছি জানো? আমি একলা মানুষ, বিয়ে করবার জন্য আমার কখনো সময়ও হবে না, সুযোগও ঘটবে না। সুতরাং খরচ সামান্য, আবশ্যক হলে বরঞ্চ ছেলে পড়িয়ে খাবো, কিন্তু এদের এস্টেট থেকে একটা পয়সাও কোনোদিন চাইব না। সতী পুনরায় হাসিয়া কহিল, চাইবার দরকার হবে না ঠাকুরপো, আপনি এসে হাজির হবে। আর তা যদি না আসে তোমার ছেলে পড়াবার প্রয়োজন হবে না,
অন্তত আমি বেঁচে থাকতে তো নয়, সে ভার আমার রইল। এই বিশ্বাস দ্বিজুর মনের মধ্যে স্বতঃসিদ্ধের মতো ছিল। পলকের জন্য তাহার চোখের পাতা ভারী হইয়া উঠিল, কিন্তু সেই ভাবটা তাড়াতাড়ি কাটাইয়া দিয়া জিজ্ঞাসা করিল, এরা কবে যাত্রা করবেন স্থির করেছেন? যবেই করুন, শেষকালে আমাকেই সঙ্গে যেতে হলো। অথচ মা সেদিন স্পষ্ট করে বলেছিলেন যে আমার মতো মৃচ্ছচারীকে নিয়ে তিনি বৈকুণ্ঠে যেতেও রাজি নন। একেই বলে অদৃষ্টের পরিহাস, কি বলো বৌদি? সতী এই অনুযোগের জবাব দিল না, চুপ করিয়া রহিল। দ্বিজু বলিল, সে যাই হোক, তোমার আদেশ অমান্য করব না বৌদি, ওদের নিশ্চিন্ত থাকতে বলো। সতী হাসিল, কহিল, আমাকে পাঠিয়ে দিয়ে তারা নিশ্চিন্তেই আছেন। ঘর থেকে বার হওয়া মাত্র তোমার দাদার কথা কানে গেল। তিনি জোর গলায় মাকে বলছিলেন, এবার নির্ভয়ে যাত্রার আয়োজন করোগে যা। যাকে দৈত্যকর্মে নিযুক্ত করা গেল তার সম্মুখে ভায়ার তর্ক চলবে না, ঘাড় হেঁট করে স্বীকার করবে, তুমি দেখে নিও। শুনিয়া দ্বিজদাস ক্রোধে ক্ষণকাল স্তব্ধ হইয়া বলিল, অস্বীকার করতে পারবো না। জেনেই যদি তারা এই ফোন দিয়েতে থাকেন যে মেয়েদের এই অর্থহীন খেয়াল চরিতার্থ করার বাহন আমাকেই হতে হবে, তাহলে আমার পক্ষ থেকে তুমি দাদাকে এই কথাটা বলো বৌদি, যে তাদের না লজ্জা হওয়া উচিত। সতী বলিল, বলে লাভ নেই ঠাকুরপো, জমিদার হয়ে যারা প্রজার রক্ত চুষে খায় এ তাদের নীতি। নিজের কাজ উদ্ধারের জন্য এদের কোনো লজ্জাবোধ নেই। সম্পত্তির অর্ধেক মালিক হয়েও যখন তুমি এদের এস্টেট থেকে টাকা নিতে সংকোচ বোধ করো, তখন একদিকে আমি যেমন দুঃখ পাই, তেমনি আরেক দিকে মন খুশিতে ভরে ওঠে। তোমার নাম করে আমি মাকে আশ্বাস দিয়েছি যে তার যাওয়ার বিঘ্ন হবে না, সঙ্গে তুমি যাবে। তীর্থ থেকে ভালোই ভালোই ফিরে এসো ঠাকুরপো, যত লোকসানি তোমার হোক আমি সবটুকু তার পূর্ণ করে দেব। দ্বিজদাস নিঃশব্দে চৌকি থেকে উঠিয়া বৌদির পায়ের ধুলো মাথায় লইয়া ফিরিয়া গিয়া বসিল। সতী বলিল, এতক্ষণ পরে উমেদারি করেই তো সময় কাটল, এখন নিজের অনুরোধ একটা আছে। দ্বিজদাস হাসিয়া কহিল, তোমার নিজের? ওইটি কিন্তু পারব না বৌদি। সতী নিজেও হাসিল, বলিল, আশ্চর্য নয় ঠাকুরপো, ভয় হয় পাছে শুনে না বলে বসো। বেশ তো, বলি দেখো না। সতী কহিল, আমার এক ম্লেচ্ছ খুড়ো আছেন, আপনার নয়, বাবার খুড়তুতো ভাই। তিনি বিলাত গিয়াছিলেন, তখন এই খবরটা এদের কানে এসে পৌঁছালে এই বাড়িতে ঢোকাই ঘটত না। মার মুখে এ কথা শুনেছ বোধহয় বহুবার, এমনকি গড়পড়তা দিনে একবার করে হিসেব করে নিলে এই 15-16 বছরে অন্তত সংখ্যায় 5,000-6,000 হবে। সতী হাসিয়া কহিল, আমার আন্দাজও তাই। কাকা থাকেন বোম্বাইয়ে, তার একটা মেয়ে ওইখানেই লেখাপড়া করে। আসছে বছরে সে বিলায় যাবে পড়া শেষ করতে। তোমাকে গিয়ে তাকে নিয়ে আসতে হবে। কোথায়, বোম্বাই থেকে? হ্যাঁ, সে লিখেছে সে একলাই আসতে পারে, কিন্তু এতটা দূর একাকী আসতে বলতে আমার সাহস হয় না। তাকে পৌঁছে দেবার কেউ নেই। না, কাকা ছুটি পাবেন না। দ্বিজদাস হঠাৎ রাজি হইতে পারিল না, ভাবিতে লাগিল। সতী বলিতে লাগিল, আমার বিয়ে হয় যখন, তখন সে 7-8 বছরের বালিকা। তারপরে একটিবার মাত্র দেখা হয় কলকাতায়, তখন সে সবে ম্যাট্রিক পাশ করে আয়ে পড়তে শুরু করেছে। সে তো কত বছর হয়ে গেল। তাকে আমি ভারী ভালোবাসি ঠাকুরপো, যদি কষ্ট করে একবার গিয়ে এনে দাও। আনবার জন্য সে আমাকে প্রায় চিঠি লেখে, কিন্তু সুযোগ আর হয় না। দ্বিজদাস জিজ্ঞাসা করিল, কিন্তু এখনই বা সুযোগ হলো কিসে? মা কি রাজি হয়েছেন? সতী এই প্রশ্নের সহসা উত্তর দিতে পারিল না, এবং পারিল না বলিয়াই একটি সত্যকার ব্যাকুলতা তাহার মুখে প্রকাশ পাইল। একটুখানি থামিয়া কহিল, মাকে বলেছি। এখনও ঠিক মত দেননি বটে, কিন্তু নিজের তীর্থযাত্রা নিয়ে এমনি মেতে আছেন যে আশা হয় আপত্তি করবেন না। তাছাড়া নিজে যখন থাকবেন না, তখন এই 2-3 মাস সে অনায়াসে আমার কাছে থাকতে পারবে। দ্বিজদাস মনে মনে বুঝিল
শাশুড়ির হুকুম না পাইলেও এই সুযোগে যে প্রবাসী বোনটিকে একবার কাছে আনাইতে চায়। প্রশ্ন করিল, তোমার কাকারা কি ব্রাহ্ম সমাজের? সতী বলিল, না, কিন্তু হিন্দু সমাজও তাদের আপনার বলে নেয় না। ওরা ঠিক যে কোথায় আছে নিজেরাও বোধ করি জানে না। এমনিভাবেই দিন কেটে যাচ্ছে। এই অবস্থা অনেকেরই। দ্বিজু মনে মনে ক্ষুণ্ণ হইয়া কহিল, যেতে আমার আপত্তি নেই বৌদি, কিন্তু আমি বলি, মা থাকতে তাকে তুমি এখানে এনো না। মাকে তো জানোই, হয়তো খাওয়া ছোঁয়া নিয়ে এমন কাণ্ড করবেন যে বোনকে নিয়ে তোমার লজ্জার সীমা থাকবে না। তার চেয়ে বরঞ্চ আমরা চলে গেলে তাকে আনার ব্যবস্থা করো, সব দিক থেকেই ভালো হবে। ইহা যে সুপরামর্শ তাহা সতী নিজেও জানিত, কিন্তু সে যখন নিজে চিঠি লিখিয়া আসিবার প্রার্থনা জানাইয়াছে, তখন কি করিয়া যে একটা অনিশ্চিত ভবিষ্যতের সম্ভাবনায় নিষেধ করিয়া চিঠির উত্তর দেবে তাহা ভাবিয়ে পাইল না। ইহার সংকোচ এবং দুঃখই কি কম? কহিল, নিজের বোন বলে বলছি না ঠাকুরপো, কিন্তু সেবার মাসখানেক তাকে কলকাতায় অত্যন্ত নিকটে পেয়ে নিশ্চয় বুঝেছি যে রূপে গুণে তেমন মেয়ে সংসারে দুর্লভ। বাইরে থেকে তাদের আচার ব্যবহার যেমনই দেখাক, মা যদি তাকে দুটো দিন কাছে কাছে দেখতে পান তো ম্লেচ্ছ মেয়েদের সম্বন্ধে তার ধারণা বদলে যাবে। কখনো তাকে অশ্রদ্ধা করতে পারবেন না। দ্বিজদাস বলিল, কিন্তু এই দুটো দিনই যে মাকে দেখানো শক্ত বৌদি, তিনি দেখতেই চাইবেন না, ইহাও সত্য। সতী কহিল, কিন্তু তার রূপটাও তো চোখে পড়বে। চোখ বুঝে তো মা এটা অস্বীকার করতে পারবেন না যে সে তো একটা পরিচয়। দ্বিজদাস চুপ করিয়া কহিল। সতী কহিল, আমার নিশ্চয় বিশ্বাস বন্দনাকে পৃথিবীতে কেউ অবহেলা করতে পারে না, মাও পারবেন না। দ্বিজদাস বিস্ময়পন্ন হইয়া জিজ্ঞাসা করিল, বন্দনা নামটা যে শুনেছি মনে হয় বৌদি, কোথায় যেন দেখেছি। আচ্ছা দাঁড়াও, খবরের কাগজে কি একটা ছবিও যেন। কথাটা শেষ হইল না। ঝি সশব্দে ঘরে ঢুকিয়া বলিল, বৌমা তুমি এখানে? তোমাকে কে এক কাকা তার মেয়ে নিয়ে বোম্বাই থেকে এসে উপস্থিত হয়েছে। বাইরে কেউ নেই, বড়বাবুও না, সরকার মশাইও তাদের নিচের ঘরে বসে আছেন। ঘটনাটা অভাবনীয়। বলিস কি রে? বলিতে বলিতে সতী ঝড়ের বেগে ঘর হইতে বাহির হইয়া গেল। পিছনে গেল দ্বিজদাস। নিখুঁত সাহেবী পরিচ্ছদে ভূষিত একজন পৌর ভদ্রলোক চেয়ারে বসিয়াছিলেন এবং একটি 20-21 বছরের মেয়ে তাহারই পাশে দাঁড়াইয়া দেয়ালে টাঙানো মস্ত একখানি জগদ্ধাত্রী দেবীর ছবি অত্যন্ত মনোযোগের সহিত নিরীক্ষণ করিতেছিল। তাহারও পরনে ছিল, তাহা নিছক মেম সাহেবের মতো না হইউক বাঙালি মেয়ে বলিয়াও হঠাৎ মনে হয় না। বিশেষত গায়ের রংটা যেন সাদার ধার ঘেঁষে আছে, এমনি ফর্সা। দেহের গঠন ও মুখের শ্রী অনিন্দ সুন্দর। দেবরের কাছে সতী এইমাত্র যে গর্ব করিয়া বলিয়াছিল, তাহার রূপটা তো শাশুড়ির চোখে পড়িবে। চোখ বুঝিয়া তো এটা তিনি অস্বীকার করিতে পারিবেন না। বস্তুত একথা সত্য। ভগিনীর হইয়া এই রূপ লইয়া অহংকার করা চলে। ঘরে ঢুকিয়া সতী গড় হইয়া প্রণাম করিয়া বলিল, সেজ কাকা, মেয়ের বাড়িতে এতকাল পরে পায়ের ধুলো পড়ল। ভদ্রলোক উঠিয়া দাঁড়াইয়া সতীর মাথায় হাত দিলেন, সহাস্যে কহিলেন, হ্যাঁ রে বুড়ি, পড়ল। কবে কোনকালে কাকাকে নেমন্তন্ন করে খবর পাঠিয়েছিলি যে অস্বীকার করেছিলাম? কখনো বলেছিস আসতে? নিজে যখন যেচে এলাম তখন মস্ত ভনিতা করে বলা হচ্ছে পায়ের ধুলো পড়ল। দ্বিজদাসের প্রতি চোখ পড়িতে জিজ্ঞাসা করিলেন, এটি কে? সতী পিছন হইতে দেখিয়া বলিলেন, ওটি আমার দেওর দ্বিজু। দ্বিজদাস দূর হইতে নমস্কার করিল। বন্দনা দিদিকে প্রণাম করিয়া হাসিয়া বলিল, ও ইনি সেই যার চালায় জমিদারি বুঝি যায় যায়। আমাকে চিঠিতে লিখেছিলে, বংশ ছাড়া গোত্র ছাড়া ভয়ঙ্কর স্বদেশী। অমন কথা তোকে আবার কবে লিখলুম? এই তো সেদিন। এরই মধ্যে ভুলে গেলে? সতী ঘাড় নাড়িয়া কহিল, না, ওসব লিখিনি, তোর মনে নেই। দ্বিজদাস এতক্ষণ পর্যন্ত কি এক প্রকার সংকোচের বশে যেন আড়ষ্ট হইয়াছিল। অনাত্মীয়, অপরিচিত,
যুবতী স্ত্রীলোকের সম্মুখে কি করা উচিত, কি বলিলে ভালো দেখায়, কিছুই স্থির করিতে পারিতেছিল না। ইতিপূর্বে কখনো সুযোগও ঘটে নাই, প্রয়োজনও হয়নি, কিন্তু এই নবাগত তরুণীর আশ্চর্য স্বাচ্ছন্দ্যতায় সে যেন একটা নতুন শিক্ষা লাভ করিল। তাহার অহেতুক ও অশোভন জড়তা এক মুহূর্তে কাটিয়া গিয়া সে এক অনাবিল আনন্দের স্বাদ গ্রহণ করিল। মেয়েদের যে শিক্ষা ও স্বাধীনতার প্রয়োজন একথা সে বুদ্ধি দিয়া চিরদিনই স্বীকার করিত, এবং মা ও দাদার সহিত তর্ক বাদিলে সে এই যুক্তি দিত যে স্ত্রীলোক হইলেও তাহারা মানুষ, সুতরাং শিক্ষা ও স্বাধীনতা তাহাদের দাবি আছে। মূর্খ করিয়া তাহাদের ঘরে বন্ধ করিয়া রাখা অন্যায়। কিন্তু আজ এই অতিথি মেয়েটির আকস্মিক পরিচয়ে সে চক্ষের পলকে প্রথম উপলব্ধি করল যে সব মামুলি দাবি দেওয়া যুক্তির চেয়েও ঢের বড় কথা এই যে পুরুষের চরম ও পরম প্রয়োজনই রমণীর শিক্ষা ও স্বাধীনতার প্রয়োজন। তাহাকে বঞ্চিত করিয়া পুরুষে কতখানি যে নিজেকে বঞ্চিত করিতেছে, এই সত্য এত বড় স্পষ্ট করিয়া ইতিপূর্বে সে কখনো দেখে নাই। মেয়েটিকে উদ্দেশ্য করিয়া হাসি মুখে কহিল, আপনার কথাই ঠিক, বৌদি ভুলে গেছেন, কিন্তু এ নিয়ে বাদানুবাদ করে লাভ নেই। এই বলিয়াই সে ছদ্ম গাম্ভীর্যে মুখ গম্ভীর করিয়া বলিল, বৌদি, তোমার জোরেই আমার সমস্ত জোর, আর তোমার চিঠিতে এই কথা। বেশ, আমাকে তোমরা ত্যাগ করো, আর আমিও তোমার সমস্ত অধিকার পরিত্যাগ করছি। তোমাদের জমিদারি অক্ষয় হয়ে থাক। তুমি একটিবার মুখ ফুটে, আমিও তোমার সমস্ত অধিকার পরিত্যাগ করব। তুমি একটিবার মুখ ফুটে আদেশ করো, আজই উকিল ডেকে সমস্ত লেখাপড়া করে দিচ্ছি। ইনি সাক্ষী হয়ে থাকুন, দেখো আমি পারি কি না। সাহেব মুখ তুলিয়া চাহিয়া বলিলেন, তোর দেওর ভয়ঙ্কর স্বদেশী নাকি সতী? সতী বলিল, হ্যাঁ, ভয়ঙ্কর। সতী ঘাড় নাড়িয়া জবাব দিল, ও স্বচ্ছন্দে পারে, ওর অসাধ্য কিছু নেই কাকা। বন্দনা কৌতূহল দমন করিতে পারিল না, জিজ্ঞাসা করিল, সত্যি বলছেন? চিরকালের জন্য বাস্তবিক সমস্ত ত্যাগ করতে পারেন? দ্বিজদাস তাহার মুখের প্রতি ক্ষণকাল দৃষ্টিপাত করিয়া কহিল, সত্যিই পারি, ওতে আমার এক তিলও লোভ নেই। দেশের 15 আনা লোক একবেলা পেট ভরে খেতে পায় না, উদয়াস্ত পরিশ্রম করেও নয়, আর বিনা পরিশ্রমে আমার বরাদ্দ পোলাও কালিয়া এই পাপের অন্ন আমার মুখে রোচে না, গলায় আটকাতে চায়। ও বিষয়ে আমার গেলেই ভালো, তখন দেশের 5 জনের মতো খেটে খেয়ে বাঁচি। জোটে মঙ্গল, না জোটে তাদের সঙ্গে উপোস করতে আমি এক পায়ে খাড়া। উপোস করে মরতে পারলে বরঞ্চ একদিন হয়তো স্বর্গে যেতেও পারবো, কিন্তু এই পথে কোনো কালে সে আশা নেই। বন্দনা নিষ্পলক চক্ষে চাহিয়া শুনিতেছিল। কথা শেষ হইলে আর কোনো কথা কহিল না, শুধু মুখ দিয়া তাহার একটি নিঃশ্বাস পড়িল। সতীর হঠাৎ যেন চমক ভাঙিল। ঠাকুরপুর এছাড়া যেন আর কথা নেই, বলে বলে এমনি মুখস্থ হয়ে গেছে। কহিল, পুরনো বক্তৃতা পরে দিও ঠাকুরপো, ঢের সময় পাবে। সেজ কাকাবাবুর হয়তো এখনো হাত মুখ ধোয়া হয়নি। বন্দনা, চল ভাই, ওপরে গিয়ে কাপড় চোপড় ছাড়বি। সাহেব জিজ্ঞাসা করিলেন, জামাই বাবাজিকে দেখছি না তো? সতী কহিল, তিনি সকালেই কি একটা জরুরি কাজে বেরিয়েছেন, ফিরতে বোধ করি দেরি হবে। বন্দনা জিজ্ঞাসা করিল, মিস্তি, তোমার শাশুড়িকে তো দেখতে পেলুম না, বাড়িতেই আছেন? সতী কহিল, এখনও আছেন, কিন্তু শীঘ্রই কৈলাস মানস সরোবরে তীর্থযাত্রা করবেন। সমস্ত সকালটা পুজো আহ্নিক নিয়েই থাকেন, আর একটু বেলা হলেই তাকে দেখতে পাবে। বন্দনা প্রশ্ন করিল, তিনি খুব বেশি ধর্মকর্ম নিয়েই থাকেন না? সতী বলিল, হ্যাঁ। বিধবা হবার পরে শুনেছি ঘর সংসার কিছুই দেখেন না। সত্যি? সত্যি বই কি, সব আমাকেই দেখতে শুনতে হয়। বন্দনা উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল, উনি তোমার সৎ শাশুড়ি না মেজদি? সতী হাসিয়া কহিল, চোখে তো দেখিনি বোন, লোকে হয়তো মিথ্যে কথা বলে। দ্বিজদাস উত্তর দিয়া কহিল, মিথ্যেই বলে, কারণ সৎ শাশুড়ি মানে দাদার সৎমা তো মিছে কথা।
সৎমা বটে, দাদার নয় আমার। সে যাক, স্নানাদি সেরে নিয়ে এই আলোচনা পরে হবে। এখন ওপরে চলুন। আচ্ছা, আমি দেখি গে। বৌদি, আর দেরি করো না, এদের নিয়ে এসো। এই বলিয়া সে আয়োজনের তত্ত্বাবধান করিতে চলিয়া যাইতেছিল। এমন সময় মাকে দেখিয়া থমকিয়া দাঁড়াইল। খুব সম্ভব দয়াময়ী খবর পাইয়া আহ্নিকের মাঝখানেই পুজোর ঘর ছাড়িয়া চলিয়া আসিয়াছিলেন। বয়স বেশি নয় বলিয়া তিনি বৈধব্যের পরও সচরাচর অনাত্মীয় পুরুষের সম্মুখে বাহির হইতেন না, অন্তরালে থাকিয়াই কথা কহিতেন। কিন্তু আজ একেবারে ঘরের মাঝখানে আসিয়া দাঁড়াইলেন। মাথার কাপড় কপালের ওপর পর্যন্ত টানিয়া দেওয়া, কিন্তু মুখের সবখানি দেখা যাইতেছে। আমার সেজো কাকা বাবুমা, আর এইটা আমার বোন বন্দনা। এই বলিয়া সতী কাছে আসিয়া হঠাৎ শাশুড়িকে প্রণাম করিল। এমন অকারণে প্রণাম করার প্রথা নয়, কেহ করেও না। দয়াময়ী মনে মনে হয়তো একটু আশ্চর্য হইলেন, কিন্তু সে উঠিয়া দাঁড়াইতে সস্নেহে সযত্নে তাহার চিবুক স্পর্শ করিয়া অঙ্গুলিভরের প্রান্তভাগ চুম্বন করিয়া আশীর্বাদ করিলেন। কিন্তু বন্দনার প্রতি চোখ পড়িতেই তাহার চোখে দৃষ্টি রুক্ষ হইয়া উঠিল। দিদির দেখা দেখি সেও কাছে আসিয়া প্রণাম করিল, কিন্তু তিনি স্পর্শ করিলেন না। বরঞ্চ বোধহয় স্পর্শ বাঁচাইতে এক পা পিছাইয়া গিয়া শুধু অস্ফুটে বলিলেন, বেঁচে থাকো। কহিলেন, বেআইমশাই নমস্কার। ছেলে মেয়ের ভাগ্য যে হঠাৎ আপনার পায়ের ধুলো পড়ল। ভদ্রলোক প্রতি নমস্কার করিয়া কহিলেন, নানা কারণে সময় পাইনি বেয়ান ঠাকরুন। কিন্তু না বলে কয়ে এমন হঠাৎ এসে পড়ায় দোষ মার্জনা করবেন। এবারে যখন আসবো যথাসময়ে একটা খবর দিয়েই আসব। দয়াময়ীর এইসব কথার উত্তর দিলেন না, শুধু বলিলেন, পুজো আহ্নিক এখনো সারা হয়নি বেআইমশাই। আবার দেখা হবে বৌমা, এদের ওপরে নিয়ে যাও। খাওয়া দাওয়ার যেন কষ্ট না হয়। বিপিন এলে আমার কাছে একবার পাঠিয়ে দিও। এই বলিয়া তিনি আর কোনো দিকে না চাহিয়া ঘর হইতে বাহির হইয়া গেলেন। বাহ্যত প্রচলিত সৌজন্যের বিশেষ কিছু যে ত্রুটি হইল তাহা নয়, কিন্তু ভেতরের দিক দিয়া সকলেরই মনে হইল জ্যোৎস্নার মাঝামাঝি একখণ্ড কালো মেঘ নির্মল আকাশের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত ভাসিয়া গেল। বন্দনা স্নান সারিয়া বসিবার ঘরে প্রবেশ করিয়া দেখিল পিতা ইতিপূর্বেই প্রস্তুত হইয়া লইয়াছেন। একখানা জমকালো গোছের আরাম কেদারায় বসিয়া চোখে চশমা দিয়া সংবাদপত্রে মনোনিবেশ করিয়াছেন। পাশের ছোট্ট টেবিলের ওপর একরাশ খবরের কাগজ এবং কাছে দাঁড়াইয়া দ্বিজদাস সেইগুলির তারিখ মিলাইয়া গুছাইয়া দিচ্ছে। ট্রেনের মধ্যে ও কাজের ভিড়ে কয়েকদিনের কাগজ দেখিবার তাহার সুযোগ হয়নি। কন্যাকে ঘরে ঢুকিতে দেখিয়া চোখ তুলিয়া কহিলেন, মা, আমার দুটোর গাড়িতেই কলকাতা যাব স্থির করলাম। দিদির বাড়িতে দিন কতক যদি তোমার থাকবার ইচ্ছে হয় তো ফেরবার পথে আমাকে পৌঁছে দিও। আমি সোজা বোম্বাই চলে যাব, কি বলো? কলকাতায় তোমার কদিন দেরি হবে বাবা? 5-7 দিন। দিন আসতে তার বেশি নয়। কিন্তু তারপর আমাকে বোম্বাইয়ে কে নিয়ে যাবে? সে ব্যবস্থা একটা অনায়াসে হতে পারবে। এই বলিয়া তিনি একটু ভাবিয়া কহিলেন, তা বেশ, ইচ্ছে হয় তো এই কটা দিন তুমি সতীর কাছে থাকো, ফেরবার পথে আমি সঙ্গে করে নিয়ে যাব, কেমন? বন্দনা ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিলেন, আচ্ছা, মেজদিকে জিজ্ঞাসা করে দেখি। দ্বিজদাস কহিল, বৌদি রান্নাঘরে ঢুকেছেন, হয়তো দেরি হবে। হাতের বান্ডিলটা দেখাইয়া জিজ্ঞাসা করিল, আপনাকে কি দেব? খবরের কাগজ? ও আমি পড়িনি। কাগজ পড়েন না? না, ও আমার ধৈর্য থাকে না। সন্ধেবেলা বাবার মুখে গল্প শুনি, তাতেই আমার খিদে মেটে। আশ্চর্য, আমি ভেবেছিলাম আপনি নিশ্চয়ই খুব বেশি পড়েন। বন্দনা বলিল, আমার সম্বন্ধে কিছুই না জেনে এমন ভাবেন কেন? ভারী অন্যায়। দ্বিজু অপ্রতিভ হইয়া উঠিতেছিল। বন্দনা হাসিয়া কহিল, আপনারা কি কে কতটা দেশোদ্ধার করলেন এবং ইংরেজ তাতে রেগে গিয়ে কতখানি চোখ রাঙালো, তার কিছুতেই আমার কৌতূহল নেই। আছে বাবার, ওই দেখুন, খবরের কাগজের তলায় তলিয়ে গেছেন, বাহ্যজ্ঞান নেই। সাহেবের কানে বোধ করি শুধু মেয়ের বাবা কথাটাই প্রবেশ করিয়াছিল।
কিন্তু চোখ তুলিবার সময় পাইলেন না। বলিলেন, একটু সবুর করো, বলছি। ঠিক এই জবাবটাই আমি খুঁজছিলাম। মেয়ে মুচকিয়া হাসিয়া ঘাড় নাড়িল, কহিল, তুমি খুঁজে খুঁজে সারাদিন পড়ো বাবা, আমার একটুও তাড়াতাড়ি নেই। দ্বিজদাসকে লক্ষ্য করিয়া বলিল, মেজদির মুখে শুনেছি আপনার মস্ত লাইব্রেরি আছে, বরঞ্চ সেইখানে চলুন, দেখি গিয়ে আপনার কত বই সেখানে জমেছে। চলুন। লাইব্রেরির ঘরটা তেতলায়, মস্ত চওড়া সিঁড়ি। উঠিতে উঠিতে দ্বিজদাস কহিল, লাইব্রেরি বেশ বড়ই বটে, কিন্তু আমার নয়, দাদার। আমি শুধু কোথায় কি বই বেরোলো সন্ধান নিই এবং হুকুম মতো কিনে এনে দিই। কিন্তু পড়েন তো আপনি? সে কিছুই নয়, পড়েন যার লাইব্রেরি তিনি স্বয়ং আশ্চর্য শক্তি এবং অদ্ভুত মেধা তার। কে দাদা? হ্যাঁ, ইউনিভার্সিটির ছোপছাপ বিশেষ কিছু তার গায়ে লাগেনি সত্যি, কিন্তু মনে হয় এত বড় বিরাট পাণ্ডিত্য এদেশে কম লোকেরই আছে, হয়তো নেই। আপনার ভগ্নিপতি তিনি। কখনো দেখেননি তাকে? না। কীরকম দেখতে? ঠিক আমার উল্টো, যেমন দিন আর রাত। আমি কালো, তার বর্ণ সোনার মতো। গায়ের জোর তার এই অঞ্চলে বিখ্যাত। লাঠি, তরোয়াল, বন্দুকে এদিকে তার জোড়ামেলা ভার। একা মাছাড়া তার মুখের পানে চেয়ে কথা কইতে কেউ সাহস করে না। বন্দনা হাসিয়া জিজ্ঞাসা করিল, আমার মেজদিও না? দ্বিজদাস বলিল, না, আপনার মেজদিও না। ভয়ানক বদরাগী বুঝি? না, তাও নয়। ইংরাজিতে যে অ্যারিস্টোক্র্যাট বলে একটা কথা আছে, আমার দাদা বোধ করি কোনো জন্মে তাদেরই রাজা ছিলেন, অন্তত আমার তাই ধারণা। বদরাগী না? জিজ্ঞাসা করছিলেন। কোনো রকম রাগারাগি করবা তার অবকাশই হয় না। বন্দনা কহিল, দাদার ওপর আপনার ভয়ানক ভক্তি না? দ্বিজদাস চুপ করিয়া রহিল। খানিক পরে বলিল, এ কথার জবাব যদি কখনো সম্ভব হয় আপনাকে আর একদিন দেব। বন্দনা সবিস্ময়ে কহিল, তার মানে? দ্বিজদাস ঈষৎ হাসিয়া বলিল, মানে যদি এমনই বলি, এখনই জেনে যান, আর একদিন জবাব দেবার প্রয়োজন হবে নাকি? আজ থাক। বস্ত্র লাইব্রেরি যেমন মূল্যবান আলমারি, টেবিল, চেয়ার প্রভৃতি আসবাব, তেমনি সুশৃঙ্খলায় পরিপাটি করিয়া সাজানো। পল্লীগ্রামে এত বড় একটা বিরাট কাণ্ড দেখিয়া বন্দনা অভিভূত হইয়া গেল। বোম্বাই শহরে এই বস্তুর অভাব নাই, সেই তুলনায় এ হয়তো এমন কিছুই নয়, কিন্তু পল্লীগ্রামে বাস করিয়া কোনো একজনের নিছক নিজের জন্য এত অধিক সঞ্চয় সত্যিই বিস্ময়ের ব্যাপার। জিজ্ঞাসা করিল, বাস্তবিক এত বই দাদা পড়েন নাকি? দ্বিজদাস বলে, পড়েন বনে পড়ছেন, আলমারি বন্ধ নয়, কোনো একটা বই খুলে দেখুন না, তার পড়ার চিহ্ন হয়তো চোখে পড়বে। এত সময় পান কখন? দিনে রাত শুধু কি এই করেই করেন নাকি? দ্বিজু ঘাড় নাড়িয়া কহিল, না, অন্তত আমি তো জানি নে। তাছাড়া আমাদের বিষয় সম্পত্তি ভীষণ কিছু একটা না হলেও নিতান্ত কমও নয়। তার কোথায় কি আছে এবং হচ্ছে দাদার সমস্ত চোখের ওপরে। কেবল আজ বলে নয়, বাবা বেঁচে থাকতেও এই ব্যবস্থাই বরাবর আছে। সময় পাবার রহস্য আমিও ঠিক বুঝতে পারি না। আপনার মতো আমারও বিস্ময় কম নয়, তবে শুধু এই ভাবি যে জগতে মাঝে মাঝে দু একজন জন্মায়, তারা সাধারণ মানুষের হিসেবের বাইরে। দাদা সেই জাতীয় জীব। আমাদের মতো হয়তো এদের কষ্ট পড়তেও হয় না। ছাপার অক্ষর চোখের মধ্য দিয়ে আপনিই গিয়ে মগজে চাপ মেরে দেয়। কিন্তু দাদার কথা এখন থাক, আপনি তাকে এখনো চোখে দেখেননি। আমার মুখে একতরফা আলোচনা অতিশয়োক্তি মনে হবে না? কিন্তু আমার তো শুনতে বেশ ভালোই লাগছে। কিন্তু কেবল ভালো লাগাটাই সব নয়। পৃথিবীতে আমরাও অত্যন্ত সাধারণ, আর 10 জন তো আছি। একটিমাত্র অসাধারণ ব্যক্তিই যদি সমস্ত জায়গা জুড়ে বসে, আমরা যাই কোথায়? ভগবান মুখটা তো কেবল পরে স্তব গাইতেই দেননি। বন্দনা সহাস্যে কহিল, অর্থাৎ দাদাকে ছেড়ে এখন ছোট ভাইয়ের একটু স্তব গাইতে চান, এই তো? দ্বিজু মাথা নাড়িয়া কহিল, না, পেরে উঠব না। তার চেয়ে বরঞ্চ নিরিবিলি বসে 2-4খানা বই দেখুন, আমি বৌদিকে পাঠিয়ে দিচ্ছি। এই বলিয়া সে চলিতে যাইতে উদ্যত হইলে বন্দনা জোর করিয়া বলিয়া উঠিল, বেশ তো, আপনি না একলা ফেলে আমাকে যাবেন না। বই আমি অনেক পড়েছি, তার দরকার নেই। আপনি গল্প করুন, আমি শুনি।
কিসের গল্প? আপনার নিজের। তাহলে একটু সবুর করুন, আমি এখনই নিচে গিয়ে ঢের ভালো বক্তা পাঠিয়ে দিচ্ছি। বন্দনা বলিল, পাঠাবেন মেজদিকে তো, তার দরকার নেই। তার বলবার যা কিছু ছিল চিঠিতেই শেষ হয়ে গেছে। সেগুলো সত্যি কিনা এখন তাই শুনতে চাই। দ্বিজদাস বলিল, না সত্যি নয়, অন্তত 12 আনা মিথ্যে। আচ্ছা, আপনি নাকি শীঘ্রই বিলেতে যাচ্ছেন? বন্দনা বুঝিল এই লোকটি নিজের প্রসঙ্গে আলোচনা করতে চায় না এবং জিদ করার মতো ঘনিষ্ঠতা অশোভন হইবে। কহিল, বাবার ইচ্ছে তাই। স্কুলের বিদ্যাটা তিনি সেখানে গিয়ে শেষ করতে বলেন। আপনিও কেন চলুন না? দ্বিজদাস বলিল, আমার নিজের আপত্তি নেই, কিন্তু টাকা কোথায় পাবো? সেখানে ছেলে পরীকেও চলবে না এবং এত ভার বৌদির ওপর চাপাতে পারবো না। এ আশা বৃথা। শুনিয়া বন্দনা হাসিল, কহিল, দ্বিজুবাবু, এ আপনার রাগের কথা। নইলে যে অর্থ আপনাদের কাছে আছে তাতে শুধু নিজে নয়, ইচ্ছা করলেই গ্রামের অর্ধের লোককে সঙ্গে করে নিয়ে যেতে পারেন। বেশ, সেই ব্যবস্থা আমিই করে দিচ্ছি, আপনি যাবার জন্য প্রস্তুত হন। দ্বিজু কহিল, সেই ব্যবস্থা হবার নয়। টাকা প্রচুর আছে সত্যি, কিন্তু সেসব দাদার, আমার নয়। আমি দয়ার ওপর আছি বললেও অত্যুক্তি হয় না। বন্দনা পুনরায় হাসিবার চেষ্টা করিয়া কহিল, অত্যুক্তি যে কী এবং কোনটা সে আমিও বুঝি, কিন্তু এটাও রাগের কথা। মেজদির চিঠিতে একবার শুনেছিলাম যে সম্পত্তি আপনি নিজে অর্জন করেননি, সে নিতে আপনি অনিচ্ছুক। এই কথা কি ঠিক নয়? দ্বিজদাস বলিল, যদি ঠিক হয় সে মানুষের ধর্মবুদ্ধির কথা, রাগের নয়। কিন্তু ওই সমস্ত কারণ নয়। সমস্ত কারণটা কি শুনতে পাই না? দ্বিজদাস চুপ করিয়া রহিল। বন্দনা ক্ষণকাল তাহার মুখের পানে চাহিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, আমি স্বভাবত এত কৌতূহলী নই এবং আমার এই আগ্রহ যে সৃষ্টি ছাড়া আতিশয্য সে বোধ করি আমারও আছে। কিন্তু শুনেছি যে আপনি প্রথম যখন ঘরে ঢুকলেন অপরিচিত বলে আপনাকে মনেই হলো না, যেন কতবার দেখেছি, এমনি সহজে চিনতে পারলুম। মেজদিকে এত কথা বলতে পেরেছেন আর আমাকে পারেন না। আর কিছু না হোক, তার মতো আমিও তো একজন আত্মীয়। কথা শুনিয়া দ্বিজু অবাক হইয়া গেল এবং অকস্মাৎ সমস্ত ব্যাপারটা মনে পড়িয়া তাহার সংকোচ ও বিস্ময়ের অবধি রইল না। সম্পূর্ণ অচেনা বয়স্ক কন্যার সহিত নির্জনে এইভাবে আলাপ করার ইতিহাস এই প্রথম। দেয়ালে ঘড়ির দিকে চাহিয়া দেখিল 1 ঘণ্টার ওপর কাটিয়া গেছে। ইতিমধ্যে নিচে কেহ যদি তাহাদের খুঁজিয়া থাকে, এইবারটিতে তাহার জবাব যে কী সে ভাবিয়া পাইল না। হয়তো দাদা বাড়ি ফিরিয়াছেন, হয়তো মায়ের আহ্নিক সারা হয়েছে। হঠাৎ সমস্ত দেহ মন তার ব্যাকুল হইয়া যেন এক মুহূর্তে সিঁড়ির দিকে ছুটিয়া গেল, কিন্তু কিছুই করিতে না পারিয়া তেমনি স্তব্ধ হইয়া বসিয়া রহিল। কই, বললেন না তো, বলুন। দ্বিজুর চমক ভাঙিল। কহিল, যদি বলি আপনাকেই প্রথম বলবো, বৌদিকে আজও বলিনি। সে বোঝাপড়া তিনি করবেন, আমি কিন্তু না শুনে বলা যে উচিত নয় এই সম্বন্ধে দ্বিজুর সংশয় ছিল না, কিন্তু অনুরোধ উপেক্ষা করার তাহার শক্তি রহিল না। হতবুদ্ধির মতো মিনিট খানেক চাহিয়া থাকিয়া কহিল, বাবা আমাকে বস্তু তো কিছুই দিয়ে যায়নি। বন্দনা চমকিয়া উঠল। ইস, মিছে কথা, এ হতেই পারে না। প্রত্যুত্তরে দ্বিজু মাথা নাড়িয়া শুধু জানাইল, পারে। কিন্তু তার কারণ? বাবার বোধহয় ধারণা জন্মিয়েছিল আমাকে দিলে সম্পত্তি তার নষ্ট হয়ে যেতে পারে। এই ধারণার কোনো সত্যিকারের হেতু ছিল? ছিল। আমাকে বাঁচাবার জন্য একবার তার বহু টাকা নষ্ট হয়ে গেছে। বন্দনার মনে পড়িল এই ধরনের একটা ইঙ্গিত একবার সতীর চিঠির মধ্যে ছিল। জিজ্ঞাসা করিল, বাবা উইল করে গেছেন? দ্বিজদাস কহিল, এ শুধু দাদাই জানেন, তিনি বলেন না। বন্দনা নিঃশ্বাস ফেলিয়া কহিল, তবু রক্ষে, আমি ভাবছি বুঝি সত্যি উইল করে আপনাকে বঞ্চিত করে গেছেন। দ্বিজদাস কহিল, তার নিজের ইচ্ছের অভাব ছিল না, কিন্তু মনে হয় দাদা করতে দেননি। দাদা করতে দেননি? আশ্চর্য। দ্বিজু হাসিয়া বলিল, দাদাকে জানলে আর আশ্চর্য হবেন না। সন্ধে হয়ে গেছে, ঘরে তখনও চাকর আলো দিয়ে যায়নি। আমি পাশের ঘরে একটা বই খুঁজছিলাম, হঠাৎ বাবার কথা কানে এলো। দাদা বললেন না, বাবা জিদ করতে লাগলেন
না সেই বিপ্রদাস, আমার পিতামহকালের সম্পত্তি আমি নষ্ট হতে দিতে পারবো না। পরলোকে থেকেও আমি শান্তি পাবো না। তবু দাদা জবাব দিলেন, না, সে কোনো মতে হতে পারে না। বাবা বললেন, তবুও তোমারই হাতে আমি সমস্ত রেখে গেলুম। যদি ভালো মনে করো দিও, যদি না হয় মনে করতে পারো তাকে দিও না। এরপরও বাবা 2-3 বছর বেঁচে ছিলেন, কিন্তু আমি নিশ্চয় জানি তিনি তার মত পরিবর্তন করেননি। বন্দনা মৃদুকণ্ঠে প্রশ্ন করিল, এ কথা আর কেউ জানে? কেউ না, শুধু আমি জানি, লুকিয়ে শুনেছিলাম বলে। বন্দনা বহুক্ষণ নীরবে থাকিয়া অস্ফুটে কহিল, সত্যি আপনার দাদা অসাধারণ মানুষ। দ্বিজদাস শান্তভাবে শুধু বলিল, হ্যাঁ, কিন্তু এখন আমি নিচে যাই, আমার অনেক বিলম্ব হয়ে গেছে। আপনি বসে বসে বই পড়ুন যতক্ষণ না ডাক পড়ে। বন্দনা হাসিয়া কহিল, এখন বই পড়বার রুচি নেই, চলুন আমিও যাই। অন্তত 8-10 দিন তো এখানে আছি, বই পড়বার অনেক সময় পাব। দ্বিজদাস চরিতে উদ্যত হইয়াছিল। থমকিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, আপনার বাবার সঙ্গে আজ কলকাতা যাবেন না? না, তার ফেরবার পথে বোম্বাইয়ে চলে যাব। দ্বিজদাস কহিল, বরঞ্চ আমি বলি, তার ফেরবার পথে আপনি কিছুদিন এখানে থেকে যাবেন। বন্দনা কহিল, প্রথমে সেই ইচ্ছেই ছিল, কিন্তু এখন দেখছি তাতে ঢের অসুবিধা। আমাকে পৌঁছে দেবার কেউ নেই। তা আপনি যদি রাজি হন, আপনার পরামর্শ শুনি। কিন্তু আমি তো তখন থাকবো না। এই সোমবার মাকে নিয়ে কৈলাস তীর্থে যাত্রা করব। বন্দনার 2 চক্ষু আনন্দে উৎসাহে উজ্জ্বল হইয়া উঠিল। কৈলাসে যাবেন? শুনেছি সে নাকি এক পরম আশ্চর্য বস্তু। সঙ্গে আপনাদের আর কে যাবেন ঠিক জানিনি, বোধহয় আরও কেউ যাবেন। আমাকে সঙ্গে নেবেন? দ্বিজদাস চুপ করিয়া রহিল। বন্দনা ক্ষুণ্ণ অভিমানের কণ্ঠে জোর করিয়া হাসিবার চেষ্টা করিয়া বলিল, আর এই জন্যই বুঝি ঠিক সেই সময় আমাকে এখানে এসে থাকবার সুপরামর্শ দিচ্ছেন? দ্বিজদাস তাহার মুখের পানে চোখ তুলিয়া শান্তভাবে কহিল, সত্যি এই জন্যে পরামর্শ দিচ্ছি। বৌদি এত কথা লিখেছেন, একবার এই খবরটি দেননি যে আমাদের একটা এত বড় গোঁড়া হিন্দুর বাড়ি, এর আচার বিচারের কঠোরতার কোনো আভাস চিঠিতে পাননি? বন্দনা মাথা নাড়িয়া কহিল, না না, আশ্চর্য। একটুখানি থামিয়া দ্বিজদাস বলিল, একা আমি ছাড়া আপনার ছোঁয়া জল পর্যন্ত খাবার লোক এ বাড়িতে কেউ নেই। কিন্তু দাদা? না। মেজদি? না, তিনিও না। আমরা চলে গেলে তবুও হয়তো 2 দিন এখানে থাকতে পারেন। মা থাকতে একটা দিনও আপনার এই বাড়িতে থাকা চলে না। বন্দনার মুখ ফ্যাকাশে হইয়া গেল। সত্যি বলছেন? সত্যিই বলছি। ঠিক এমনি সময় নিচের সিঁড়ি হতে সতীর ডাক শোনা গেল, ঠাকুরপো, বন্দনা, তোমরা দুটিতে করছোটা কি? যাচ্ছি বৌদি। সাড়া দিয়ে দ্বিজদাস দ্রুত পদে প্রস্থান করিতে উদ্যত হইল। বন্দনা পাংশু মুখে চাপা কণ্ঠে শুধু কহিল, এত কথা আমি কিছুই জানতাম না। ধন্যবাদ। বন্দনা নিচে আসিয়া দেখিল পিতা হৃষ্টচিত্তে আহারে বসিয়াছেন। সেই বসিবার ঘরের মধ্যে একখানি ছোট টেবিলের ওপর রূপার থালায় করিয়া খাবার দেওয়া হইয়াছে। একজন দীর্ঘাকৃত অতিশয় সুশ্রী ব্যক্তি অদূরে দাঁড়াইয়া আছেন। তাহার দেহের শক্তিমান গঠন, অত্যন্ত ফর্সা রং দেখিয়াই বন্দনা চিনিল যে ইনি বিপ্রদাস। সতী সঙ্গেই আসিতেছিল, কিন্তু সে প্রবেশ করিল না। দ্বারের অন্তরালে দাঁড়াইয়া প্রণাম করিতে ইঙ্গিত জানাইল যে হ্যাঁ, সে তিনি। বাঙালির মেয়েকে ইহা শেখাইবার কথা নহে, এবং ইতিপূর্বে মাকে যেমন সে ভূমিষ্ঠ প্রণাম করিয়াছিল, বড় ভগ্নিপতিকেও তাহাই করিত। কিন্তু হঠাৎ কেমন যেন তাহার সমস্ত মন বিদ্রোহ করিয়া উঠিল। ইহার অনন্য সাধারণ বিদ্যা ও বুদ্ধির বিবরণ দ্বিজদাসের মুখে না শুনিলে হয়তো এই প্রচলিত শিষ্টাচার লঙ্ঘন করিবার কথা তাহার মনেও উঠিত না। কিন্তু এই পরিচয়ই তাহাকে কঠিন করিয়া তুলিল। দিদির মর্যাদা রক্ষা করিয়া সে হাত তুলিয়া একটা নমস্কার করিল বটে, কিন্তু তাহার উপেক্ষাটাই তাহাতে স্পষ্টতর হইয়া উঠিল।
কথা কহিল সে পিতার সঙ্গেই। বলিল, তুমি একলা খেতে বসেছ, আমাকে ডেকে পাঠাওনি কেন? সাহেব মুখ তুলিয়া চাহিলেন, বলিলেন, আমার যে গাড়ির সময় হলো মা, কিন্তু তোমার তো তাড়াতাড়ি নেই। বলিলেন, আমি চলে গেলে তোমরা ধীরে সুস্থে খাওয়া দাওয়া করতে পারবে। সতী আড়াল হইতে ঘাড় নাড়িয়া ইহার অনুমোদন করিল। বন্দনা তাহাকে লক্ষ্য করিয়া কহিল, মেজদি এতগুলো দামি রূপোর বাসন নষ্ট করলে কেন? বাবাকে এনামেল কিংবা চীনামাটির বাসনে খেতে দিলেই তো হতো। সাহেবের জীবনও বন্ধ হয়ে গেল। অত্যন্ত সরল প্রকৃতির মানুষ তিনি। কন্যার কথার তাৎপর্য কিছুই বুঝিলেন না। ব্যস্ত ও লজ্জিত হইয়া উঠিলেন, যেন দোষটা তার নিজেরই। তাই তো এ আমি লক্ষ্য করিনি। সতী কোথা গেল? আমাকে ডিশে খেতে দিলেই তো হতো। বিপ্রদাসের মুখ ক্রোধে কঠোর ও গম্ভীর হইয়া উঠিল। এত বড় অপমান করিতে তাহাকে কেউ সাহস করেনি। এই নবাগত কুটুম্ব মেয়েটি তাহাকে যেমন করিল। বাসন নষ্ট হইবার দুশ্চিন্তা একটা ছলনা মাত্র। আসলে ইয়া তাহার আচারনিষ্ঠ পরিবারের প্রতি নির্লজ্জ ব্যঙ্গ, এবং খুব সম্ভব তাহাকেই উদ্দেশ্য করিয়া এই দুরভিসন্ধিকে তাহার মাথায় আনিয়া দিল। বিপ্রদাস ভাবিয়া পাইল না। কিন্তু সেই দিকে এই ভালো মানুষ বৃদ্ধ ব্যক্তিটিকে উপলক্ষ সৃষ্টি করায় কদর্যতায় তার বিরক্তিকার অবধি রইল না। কিন্তু সে ভার দমন করিয়া জোর করিয়া একটুখানি হাসিয়া কহিল, তোমার দিদির কাছে শোনোনি? এ গোঁড়া হিন্দুর বাড়ি, এখানে এনামেল বলো আর চীনামাটিই বলো, কিছুই ঢোকবার জো নেই। শোনোনি? সাহেব ব্যাকুল হইয়া বলিয়া উঠিয়াছিলেন। বন্দনা কহিল, কিন্তু দামি পাত্রগুলো তো নষ্ট হয়ে গেল। তখন ব্যাকুল হয়ে বললেন, শুনেছি ঘি মাখিয়ে একটুখানি পুড়িয়ে নিলে। বিপ্রদাস এই কথায় কান দিল না। যেমন বলিতেছিল তেমনি বন্দনাকেই লক্ষ্য করিয়া কহিল, এই বাড়িতে অত্যন্ত সম্মানিত অতিথি। এই বাড়িতে কোনো অতিথি এলে তাকে রূপোর বাসন, সে যত দামি হোক, তাতেই খেতে দেয়া হয়। তার মর্যাদার কাছে এই রূপোর বাসন একেবারেই তুচ্ছ। তোমাদের আসার উপলক্ষে কতকগুলি যদি নষ্ট হয়ে যায়, যাক না। এই বলিয়া একটুখানি মুচকিয়া হাসিয়া কহিল, তোমার দিদির মতো তোমারও যদি কোনো গোঁড়াদের বাড়িতে বিয়ে হয়, তোমার বাবা এলে তাকে মাটির সরাতে খেতে দিও। ফেলা গেলে কারো গায়ে লাগবে না। কি বলো বন্দনা? ইস, তাই বই কি, বাবার জন্য আমি সোনার পাত্র গড়িয়ে রেখে দেব। বিপ্রদাস হাসি মুখে উত্তর দিল, সে তুমি পারবে না। যে পারে সে বাপের সম্বন্ধে অমন কথা মুখে আনতেও পারে না। এমনকি অপরকে অপমান করার জন্যেও না। তোমার বাবাকে তুমি যত ভালোবাসো, আর একজন তার কাকাকে বোধ করি তার চেয়ে বেশি ভালোবাসে। শুনিয়া সাহেবের মনের ওপর হইতে একটা ভার নামিয়া গেল, তাই নয়, সমস্ত অন্তর খুশিতে ভরিয়া গেল। বলিলেন, তোমার এই কথাটা ভারী সত্যি কথা। দাদা যখন হঠাৎ মারা গেলেন, তখন সতী খুব ছোট, বিদেশে চাকরি নিয়ে থাকি, সর্বদা বাড়ি আসা ঘটে না, আর এলেও সমাজের শাসনে একলাটি থাকতে হয়। কিন্তু সতী ফাঁক পেলেই আমার কাছে ছুটে আসতো। বন্দনা তাড়াতাড়ি বাধা দিল, ওসব কথা থাক না বাবা। না না, আমার যে সমস্তই মনে আছে, মিথ্যে তো নয়। একদিন আমার সঙ্গে এক পাতে খেতেই বসে গেল। তার মা এই দেখে, আহ বাবা, তুমি যে কি বলো তার ঠিকানা নেই। কবে আমার মেজদি তোমার সঙ্গে? তোমার কিচ্ছু মনে নেই। সাহেব মুখ তুলিয়া প্রতিবাদ করিলেন, বাহ, মনে আছে বই কি। আর পাছে এই নিয়ে একটা গণ্ডগোল হয়, তাই তোমার মা সেদিন কীরকম ভয়ে ভয়ে। বন্দনা বলিল, বাবা, আজ তুমি নিশ্চয়ই গাড়ি ফেল করবে। কটা বেজেছে জানো? সাহেব ব্যস্ত হইয়া পকেট হইতে ঘড়ি বাহির করিলেন। সময় দেখিয়া নিরুদ্বেগের নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তুই এমন ভয় লাগিয়ে দিস যে চমকে উঠতে হয়। এখনও ঢের দেরি, অনায়াসে গাড়ি ধরা যাবে। বিপ্রদাস সহাস্যে সায় দিয়া বলিল, হ্যাঁ, গাড়ির এখনও ঢের দেরি। আপনি নিশ্চিন্ত হয়ে আহার করুন, আমি নিজে স্টেশনে গিয়ে আপনাকে তুলে দিয়ে আসব। এই বলিয়া সে ঘর হইতে বাহির হইয়া গেল।
দ্বারের আড়াল হইতে সতী নিকটে আসিয়া দাঁড়াইয়া বন্দনাকে অত্যন্ত মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিল, মেজদি, বাবা কি কাণ্ড করলেন শুনেছ? সতী মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ। বন্দনা বলিল, তোমার শাশুড়ির কানে গেলে হয়তো তোমাকে দুঃখ পেতে হবে মেজদি। সতী কহিল, হয় হবে, এখন থাক, কাকা শুনতে পাবেন। কিন্তু তোমার স্বামী, তিনিও যে নিজের কানেই সমস্ত শুনে গেলেন, এই অপরাধের মার্জনা বোধ করি তার কাছেও নেই। সতী হাসিল, কহিল, অপরাধ যদি সত্যি হয়ে থাকে আমি বা মার্জনা চাইব কেন? সে বিচার আমি তারপরই ছেড়ে দিয়েছি, নিশ্চিন্ত হয়ে আছি। যদি থাকে সে তোমাকে নিজেই দেখতে পাবে। কাকা, তোমাকে আর কিছু এনে দেব? সাহেব মুখ তুলিয়া কহিলেন, যথেষ্ট যথেষ্ট, আমার খাওয়া হয়ে গেছে মা, আর কিছুই চাই না। এই বলিয়া উঠিয়া দাঁড়াইলেন। ক্রমশ স্টেশনে যাত্রা করিবার সময় হইয়া আসিল। নিচে গাড়ি বারান্দায় মোটর অপেক্ষা করিতেছে। বিছানা, ব্যাগ প্রভৃতি আর একখানা গাড়িতে চাপানো হইয়াছে। সাহেব নিকটে দাঁড়াইয়া বিপ্রদাসের সহিত কথা কহিতেছিলেন। এমনি সময় বন্দনা কাপড় পরিয়া প্রস্তুত হইয়া কাছে আসিয়া দাঁড়াইল। কহিল, বাবা, আমি তোমার সঙ্গে যাব। পিতা বিস্মিত হইলেন। এই রোদে স্টেশনে গিয়ে লাভ কি মা? বন্দনা বলিল, শুধু স্টেশনে নয়, কলকাতায় যাব। যখন বোম্বাইয়ে যাবে আমি তোমার সঙ্গেই চলে যাব। বিপ্রদাস অত্যন্ত আশ্চর্য হইয়া কহিলেন, সে কি কথা? তুমি দিন কতক থাকবে বলেই তো জানি। বন্দনা উত্তরে শুধু কহিল, না। কিন্তু তোমার তো এখনো খাওয়া হয়নি। না, দরকার নেই, কলকাতায় পৌঁছে খাবো। তুমি চলে যাচ্ছ, তোমার মেজদি শুনেছেন? বন্দনা কহিল, ঠিক জানি না, আমি চলে গেলেই শুনতে পাবেন। বিপ্রদাস বলিলেন, তুমি না খেয়ে অমন করে চলে গেলে সে ভারী কষ্ট পাবে। বন্দনা মুখ তুলিয়া বলিল, কষ্ট কিসের? আমাকে তো তিনি নিমন্ত্রণ করে আনেননি যে না খেয়ে চলে গেলে তার আয়োজন নষ্ট হবে। তিনি নির্বোধ নন, বুঝবেন। এই বলিয়া সে আর কথা না বাড়াইয়া দ্রুত পদে গাড়িতে গিয়া বসল। সাহেব মনে মনে বুঝিলেন কি একটা হইয়াছে। না হইলে হঠাৎ অকারণে কোনো কিছু করিয়া ফেলবার মেয়ে সে নয়। শুধু বলিলেন, আমিও জানতাম ও দিন কয়েক সতীর কাছেই থাকবে, কিন্তু একবার যখন গাড়িতে উঠেছে তখন ও আর নামবে না। বিপ্রদাস জবাব দিলেন না। নিঃশব্দে তাহার পিছনে পিছনে গিয়া মোটরে উঠিলেন। গাড়ি ছাড়িয়া দিল। অকস্মাৎ ওপরের দিকে চাহিয়া বন্দনা দেখিতে পাইল, তেতলার লাইব্রেরির ঘরের খোলা জানলার গড়াদে ধরিয়া দ্বিজদাস চুপ করিয়া দাঁড়াইয়া আছে। চোখাচোখি হইতেই সে হাত তুলিয়া নমস্কার করিল। এতক্ষণ শুনছিলেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত কালজয়ী উপন্যাস বিপ্রদাস গল্পের প্রথম পর্ব। খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এই গল্পের দ্বিতীয় পর্ব। আশা করছি গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ গল্পের ঝুড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কোন ধরনের গল্প বা কোন লেখক লেখিকার গল্প আপনারা শুনতে চান অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাড়াতাড়ি আবার আসছি আরও একটি নতুন গল্প নিয়ে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।